সোমে মঙ্গল কার জানতে আর অপেক্ষা 12 ঘন্টার। টান টান স্নায়ুযুদ্ধ, পরিবর্তন না প্রত্যাবর্তন, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। কাল গণনা হবে 293 আসনে, বাদ পড়ল ফলতা। আর এই ফলতা যেটা বাদ পড়েছে সেখানে গুচ্ছ গুচ্ছ অভিযোগ এসেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে 21 মে সেখানে পুনর্নির্বাচন হতে চলেছে। কিন্তু বাকি যে 293টি আসন, সেখানে কার ঝুলিতে কত ভোট জমা পড়লো, কতগুলি আসন কে পেতে চলেছে, তা নিয়ে চলছে তর্জন গর্জন দুপক্ষেই। অন্যদিকে ভোট গণনার আগে নোয়াপাড়ায় চলল গুলি জানিয়ে আমি আমাদের এই আলোচনার প্রত্যেক অতিথির কাছে আসবো, কিন্তু তার আগে একবার আপনাদের সামনে রাখতে চাইবো ঠিক 12 ঘন্টারও কম সময়ের ব্যবধানে যেখানে ভোট গণনা শুরু হতে চলেছে, সেই সমস্ত কাউন্টিং সেন্টারগুলিতে কিরকম প্রস্তুতি, কিরকম নিরাপত্তার ছবি। 4 জন প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমাদের সঙ্গে নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে রয়েছেন সত্যজিৎ বৈদ্য, পার্থপ্রতিম ঘোষ ডায়মন্ড হারবার থেকে রয়েছেন, মুর্শিদাবাদের বহরমপুর থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় ছবিটা তুলে ধরবেন, এবং হলদিয়া থেকে বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতেই ডায়মন্ড হারবারে চলে যাব। এই ডায়মন্ড হারবার নিয়েও আপনারা জানেন যে রাজনৈতিক চাপানোত্তর কম হয়নি। তার আগে ডায়মন্ড হারবারে ঠিক 12 ঘন্টা আগে ছবিটা কিরকম পার্থ? দেখো, ছবিটা একেবারে শেষ মুহূর্তে যাকে বলা হয় প্রস্তুতি, ঠিক 12 ঘন্টা পরে হচ্ছে এখানে ইভিএম এর দরজা খুলবে। তবে এখানে 7টা বিধানসভা কেন্দ্রের যে স্ট্রং রুম, তার দরজা খোলার কথা থাকলেও কালকে কিন্তু খুলবে হচ্ছে 6টা বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের দরজা। কারণ ফলতা তার ভোট বাতিল হয়েছে। এই ডায়মন্ড হারবারে দেখেছি একেবারে নির্বাচনের প্রথম থেকে সিংঘম বনাম পুষ্পার একটা দৈরথ, এখানে একের পর এক অভিযোগ, এবং তার জেরে তুমি দেখেছো যে ভোটের দিনকে যে অভিযোগগুলো সামনে এসেছে তার জেরে ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল হয়েছে। ফলে ইভিএমগুলি স্ট্রং রুম বন্দী হয়েই পড়ে থাকবে। পাশাপাশি হচ্ছে এখানে ডায়মন্ড হারবার, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, এই 6টি বিধানসভা কেন্দ্রের হচ্ছে কালকে ভোট গণনা কাজ শুরু হবে। ভোট গণনা কেন্দ্রের ভেতরের ছবি দেখতে পাচ্ছ, সেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা। অন্যদিকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে 200 মিটার পর্যন্ত জায়গা রয়েছে, সেখানে ব্যারিকেড করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। এবং ডায়মন্ড হারবারের মতো যে জায়গা, সেই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা একদম আঁটসাঁট জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে বম ডিটেকশন স্কোয়াড থেকে শুরু করে স্লিপার ডগ নিয়ে এসে একেবারে ভোট গ্রহণ কেন্দ্রের 4-5 জুড়ে কিন্তু তল্লাশি অভিযান সেটা করা হচ্ছিল, সেই ছবি আমরা দেখেছি। শুভজিৎ, একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন স্নায়ু যুদ্ধের কথা যেরকম বলছিলাম, তার টান টান চলছে। আর অন্যদিকে ভোট গণনা কেন্দ্রগুলোকেও নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে। নেতাজি ইনডোর থেকে আমাদের অপর প্রতিনিধি, অর্থাৎ কলকাতার ছবিটা রাখবো আপনাদের সামনে। আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য রয়েছেন। সত্যজিৎ, দেখো দেবস্মিতা, তোমাকে প্রথমেই দেখাবো নেতাজি ইনডোরের ছবিটা, যেখানে রাত পোহালে গণনা শুরু হয়ে যাবে। সেখানে দফায় দফায় বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা এসছেন। নিরাপত্তা এবং সমস্ত বন্দোবস্ত খতিয়ে দেখে গিয়েছেন। কিছুক্ষণ আগে যেমন কুণাল ঘোষ এলেন, তিনি ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখলেন, এবং তুমি ভিতরের ছবিটা দেখতে পাচ্ছ। প্রথমেই কিন্তু তুমি যে ছবি দেখতে পাচ্ছ তা হচ্ছে একদম সদর দরজা, যেখানে কলকাতা পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। এর পাশেই কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেখানেও কিন্তু একই রকম প্রহরা রয়েছে। এবং এই যে গণনা কেন্দ্র, এই গণনা কেন্দ্রের বাইরের 200 মিটার পর্যন্ত জায়গা কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা নজরদারি করছেন। এর পাশাপাশি এই সিআরপিএফের কর্তারা তারা কিন্তু দিনের বেলা এসে এই এলাকা পরিদর্শন করে গিয়েছেন। সব মিলিয়ে রাত পোহালে কিন্তু এখানে গণনা শুরু হবে, এবং যেখানে মূলত উত্তর কলকাতার কুণাল ঘোষ, তাপস রায়, শ্রেয়া পাণ্ডে, শশী পাঁজা, সন্তোষ পাঠক, এরকম বেশ কয়েকজন প্রার্থী তাদের ভাগ্য নির্ধারণ হবে। এবং সেজন্য কিন্তু প্রস্তুতি একেবারে সারা বলা যেতে পারে। একদিকে যেমন নিরাপত্তা রয়েছে, তেমনি অন্যদিকে এই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আগামীকাল ভোর না হতেই এই সমস্ত রাজনৈতিক দলের যে কর্মীরা তারা কিন্তু এখানে এসে হাজির হবেন, একেবারে হাজির হবেন। তার আগে একেবারে নিরাপত্তার বজ্র আটুনি বলতে যেটা বোঝায়, সেটা কিন্তু নেতাজি ইনডোর স্টেডিয়ামকে ঘিরে লক্ষ্য করা যাচ্ছে। কার্যত মাছি গলার জো নেই। এই ছবিটা বিভিন্ন গণনা কেন্দ্রের সামনে কার্যত একই। যেমন মুর্শিদাবাদে আপনাদের নিয়ে যাব, বহরমপুরে এরকম একটি গণনা কেন্দ্রের সামনে থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। তুমি যেখানে উজ্জ্বল আছো, এইটা দর্শকদের একবার জানাও যে সেখানে কতগুলো বিধানসভা কেন্দ্রের গণনা হবে আগামীকাল, কি ছবি এখন? একদম দেখো, এইখানে 5টা কেন্দ্রের গণনা হবে, বহরমপুর থেকে শুরু করে আর লাগোয়া যে 5টা অঞ্চল আছে সেখানকার গণনা হবে। কিন্তু তার আগে আমি তোমাকে সন্দীপকে দেখাতে বলবো যে তুমি বুঝতে পারবে রাত 8টা বাজে সেন্ট্রাল ফোর্স তাদের উপস্থিতি এবং তারা যেভাবে এলাকা টহল দিচ্ছে, এই ছবিতেই কিন্তু বলে দেয় যে কতটা প্রশাসন এবং নির্বাচন কমিশন সতর্ক।
রাত্রিবেলা আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বাহিনী, তারা গোটা এলাকাটা টহল দিচ্ছে এবং বহরমপুর শহর ভোটের দিন বহরমপুরে কোথাও কোনো অশান্তি হয়নি, মুর্শিদাবাদে কোথাও কোনো অশান্তি হয়নি, এরপরেও কিন্তু কোনো রাজনৈতিক উত্তেজনা ছড়ায়নি। ভোটের এই যে বাকি 3টে দিন কেটে গেছে, ফলে কালকের ভোটের পর এই কেন্দ্রকে বা এই কেন্দ্রগুলোকে একেবারে এইভাবে রাখা, অর্থাৎ কোনো সন্ত্রাসমুক্ত মেদিনীপুর মুর্শিদাবাদ জেলা, এটা কিন্তু প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। কারণ দেখো, আমরা জানি এই কেন্দ্রে, এখানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে কালকে অধীর চৌধুরী 20 বছর পর বিধানসভা নির্বাচনে লড়ছেন, তার ভাগ্য নির্ধারিত হবে। হুমায়ুন কবির, তার নতুন দল, তিনি প্রার্থী হয়েছেন, তার ভাগ্য নির্ধারিত হবে এখানে। এছাড়াও আরও একাধিক তৃণমূলের যারা প্রার্থী রয়েছিলেন, গতবার 20টা আসন তারা জিতে নিয়েছিলেন, তাদের ভাগ্য নির্ধারিত হবে। সব মিলে কিন্তু মুর্শিদাবাদের 22টা জেলা, 22টা কেন্দ্র, এই প্রত্যেকটা কেন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে ত্রিমুখী, একদম চতুর্মুখী। উজ্জ্বল, ঠিক যে কথা বলছো তুমি, একদম প্রতিটা কেন্দ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেখানে এই ভোট গণনা হবে সেই গণনা কেন্দ্রগুলোতে একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা হয়। হলদিয়ার ছবিটা তুলে ধরবেন আমাদের অপর প্রতিনিধি রয়েছেন বিটন চক্রবর্তী। বিটন, দেবস্মিতা, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলে এবং এখানেই কিন্তু আগামীকাল 3টে বিধানসভা, অর্থাৎ হলদিয়া, মহিষাদল এবং নন্দীগ্রাম, 3টে বিধানসভার কিন্তু ভোট কাউন্টিং হবে। আমরা দেখতে পাচ্ছি যেরকম ভাবে যে ভোট কেন্দ্রের যে গণনা কেন্দ্র রয়েছে তার ভেতরে যেরকম কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মেইন যে গেট, সেই গেটের সামনেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন। তারা যেরকম ভাবে এই রাস্তাতে টহল দিচ্ছেন, একই রকম ভাবে কিন্তু এই যে মূল ফটক, যেটি আগামীকাল সকাল 6টার পর খোলা হবে, সেখানে কিন্তু তার সামনেও কিন্তু তারা একই রকম ভাবে টহল দিচ্ছেন। এবং ভেতরে যে ছবিটা, ভেতরে কিন্তু পুরো এলাকাটাই একেবারে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছে। কেননা তুমি জানো, এই যে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, এখানে কিন্তু নন্দীগ্রাম যে বিধানসভা কেন্দ্র, যার বিজেপি প্রার্থী, একবার তুমি নন্দীগ্রামের কথা বলছো, আমি একবার সরাসরি সেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ল্যান্সডাউন থেকে পুজো দেওয়ার পরে কি বলছেন দেখবো। আজকে আমি অভিযোগ করেছি যে কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে, আমাদের সিডিপিও যারা আইসিডিএস এর অফিসার, তাদের গ্রুপে পোস্ট হচ্ছে, এটা তো অনৈতিক। এক্ষুনি আমি ইলেকশন কমিশনকে পাঠালাম, এসডিও তুফানগঞ্জ, তারা কন্ট্রাকচুয়ালদেরকে ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। এই কত আটকাবেন আপনি, কত আটকাবেন? এদের তো একটা শ্রেণীর লোক, এরা এইসব কাণ্ড কারখানা করে চলেছে কনস্ট্যান্টলি। ন্যাচারালি এদেরকে এটা আটকানোর জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রতি পদে পদে। আমি আর নামগুলো বলে দিচ্ছি আপনাকে। এই তুফানগঞ্জের এসডিও করেছে এটা। এই যে কন্ট্রাকচুয়াল দেখুন, দুজনকে দিয়েছে, যে পার্মানেন্ট স্টাফ বিজন দে ইউডিসি, মামসি চক্রবর্তী এলডিসি, মিতালি চক্রবর্তী গ্রুপ ডি। কন্ট্রাকচুয়াল সুদেব ওঝা। কি করে এরা এই যে এসব যে করছে, সুদেব ওঝা ডিএমকেপি, বঙ্কিম বসাক ডিও, এরা কোচবিহারের এসডিও তুফানগঞ্জ বলছে it has come to notice the undersigned that the following few staff, permanent and contractual of this office, are found to irregular in performing their duty. এদের কাল সকালে আসার জন্য বলেছে। কন্ট্রাকচুয়ালদের দেয় কি করে? প্রতি মুহূর্তে এই জিনিস এরা করে যাচ্ছে। তারপরেও আমরা বলি, আমরা মানুষের জনাদেশ বা আশীর্বাদ পাবো। বলুন, হিন্দি বলুন। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন মানুষের জনাদেশ আশীর্বাদ আমরা পাবো, আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। কিন্তু এবার এই যে বিধানসভা নির্বাচন হয়েছে তা নজিরবিহীন। এটা বলার কারণ হচ্ছে কি, এবার ভোটের যে সংখ্যক অর্থাৎ শতাংশ, সেখানেও রেকর্ড, ভোটারের সংখ্যাতেও রেকর্ড। আবার দেখুন, এই গণনার আগেও কিন্তু নজিরবিহীন চিত্র আমরা দেখতে পেলাম। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন, 4 ঘন্টার পর সেখান থেকে তিনি বেরোলেন। একেবারে ভোটের এই যে গণনা কেন্দ্র, সেখানে কারচুপি হতে পারে সেই আশঙ্কায়
একাধিক ছবি, স্ট্রং সংঘাত আমাদের নজরে আসলো। আমি এখান থেকে সুমনদার কাছে শুরুতেই যাব। সুমনদা, এই যে নজিরবিহীন কথা আমরা বলছি, সেটা ধরুন নির্বাচন যেটা হয়েছে একেবারে রক্তপাতহীন, যেটা আমরা দেখতে চাই সেটা দেখতে পেয়েছি, কিন্তু গণনার ক্ষেত্রে এই যে ছবিটা, তাহলে কোনো দলই কি আত্মবিশ্বাসী নয়? কি মনে হয় আপনার? না, আমি বলছি নজিরবিহীন শব্দটা ব্যবহার করুন, কিন্তু বলুন যে নজিরবিহীন অন্যায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে নজিরবিহীন অন্যায় এই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বুকে হচ্ছে। আপনি প্রথম অভিযোগ আপনি ভেবে দেখুন যে আজকে ট্রাইব্যুনালের কাছে 34.5 লক্ষ মানুষের আবেদন গেছে, তার মধ্যে প্রথম পর্বে ভোট দিয়েছে 138 জন, আর দ্বিতীয় পর্বে ওই 1500 সামথিং মানুষ ভোট দিয়েছে, মানে তাদের নাম উঠেছে, ভোট দিয়েছে কিনা জানি না। এখন প্রশ্ন হচ্ছে যে বাকি যে ভোটার, ধরুন এইগুলো বাদ দিয়ে এটা সংখ্যা কত শতাংশ, বোধহয় 1% হবে না। আপনি গোটা প্রক্রিয়াতে এত মানুষ, প্রায় 34 লক্ষ মানুষের যে ভোটের অধিকার, সেই অধিকারটাকে সম্পূর্ণভাবে এই ভোটদান থেকে তাদেরকে বঞ্চিত রাখা হলো। এটা প্রথম অন্যায়। আপনি ভাবুন, এরা এই যে ট্রাইব্যুনালে যারা দরখাস্ত করেছে তারা কিন্তু কেউ আনম্যাপ নয় ডিরেক্টলি ম্যাপে অথবা ইনডিরেক্টলি ম্যাপিং হয়েছে তাদের, এবং এই অভিযোগগুলোর সুরাহা হয়নি প্রথমত। দ্বিতীয়ত আপনি ভাবুন যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো তো নজিরবিহীন ঘটনা। যেভাবে ধরুন গতকাল ফলতার পুনর্নির্বাচন ঘোষণা করা হলো 21শে মে। আমার কথা হচ্ছে যদি ফলতায় গন্ডগোল হয়ে থাকতো তাহলে গতকালই আপনার 15টা বুথে পুনর্নির্বাচন হয়েছে, তার সঙ্গেই তো ফলতার পুনর্নির্বাচন হতে পারত। তাহলে ফলতার পুনর্নির্বাচনের সিদ্ধান্ত এত পরে নিল কেন? আমরা বারবার ধরে এই কথাটা বলার চেষ্টা করছি যে আসলে বিজেপির যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনগুলো পালন করার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বটা এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে। আপনি ভাবুন, আপনি এই ইলেকশন কমিশনকে কি করে বিশ্বাস করবেন? এই ইলেকশন কমিশন প্রাইমারিলি 2023 সালে তার যে নির্বাচনী কমিটি থেকে সিজেআইকে বাদ দিয়েছিল আপনি, এবং তারপরে আপনি দেখেছেন যে কিভাবে ওই 3 জনের সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী এবং তার একজন মন্ত্রী তাদের নির্দেশে, তাদের সুবিধা অনুযায়ী তারা সেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে এই ইন্ডিয়ার মাথায় প্রধান এবং অন্য 3জনকে তারা বসিয়েছিলেন। এবং গোটা যে কর্মকাণ্ড হচ্ছে, আপনি এই কর্মকাণ্ড থেকে একেবারে পরিষ্কার দিনের আলোর মতো গত নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের মানুষের হেনস্থার শেষ নেই। গত 6 মাস ধরে প্র্যাকটিক্যালি হেনস্থার শিকার হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। 200-র ওপর মানুষ মারা গেছে। হ্যাঁ, ইলেকশনের দিন হয়তো মৃত্যু হয়নি, কিন্তু এই মৃত্যুহীন ইলেকশন এটা নয়। এখানে 200-র ওপর মানুষ মারা গেছে এসআইআরকে কেন্দ্র করে। নয় বিহলো না হলে যারা ভোটের লিস্টে নাম থাকবে কিনা সেই ভয়ে, ওই যে ধরুন যারা পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের দূর প্রান্ত থেকে ছুটে এসছেন একটাই কারণে, যে তারা দেখেছেন যে যদি এই ভোটে ভোট না দিই আমার নামটা বাদ যাবে। এই যে একটা উৎকণ্ঠা তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা খুব ধারাবাহিকভাবে হয়েছে। আমি মনে করি যে ভারতবর্ষের ইলেকশন কমিশনের যে গরিমা, সেই গরিমা যদি সত্যি বজায় রাখতে হয় এবং বিজেপি যদি কেন্দ্রে ক্ষমতায় থাকে, তাকে অবিলম্বে আমার মনে হয় ভারত সরকারের উচিত, তাদের যদি বুকের পাটা থাকে, তারা ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্টের নজরদারিতে ইলেকশন কমিশন যে কোনো নির্বাচনে কেন্দ্র রাজ্য পরিচালিত হোক, এই প্রস্তাবটা নিয়ে তাদের বিবেচনা করা উচিত। বেশ আমি এখানে প্রণয় রায়ের কাছে আসবো। সুমন বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় বলছিলেন মৃত্যুহীন ইলেকশন। ঠিকই তো, মৃত্যুহীন ইলেকশন। এই দুটো পর্বে একটাও প্রাণহানি আমাদের দেখতে হয়নি, একটাও বোমা আমাদের দেখতে হয়নি। একটা জায়গাতেও এই ভোট পর্বে গুলি চলেছে বলে, হ্যাঁ ভোটের পরে ভোটের আগে অভিযোগগুলো এসেছে, কিন্তু ভোট পর্ব কার্যত এইরকম একটা নির্বিঘ্নে নির্ভয়ের পরিস্থিতির মধ্যে হয়েছে যেখানে 93% ভোট করেছে, নিঃসন্দেহে নজিরবিহীন। ঠিক যেমন ভাবে এই যে নির্বাচনের লাস্ট ল্যাপে এসে যে চাপানুতরটা দেখা যাচ্ছে প্রণয়দা, সেটাও সমানভাবে নজিরবিহীন। এটা আপনাদের দৃষ্টিকোণ থেকে প্রত্যয়ী নাকি একটু সংশয়ী জয়ের বিষয়? মানসিকভাবে তৃণমূল কংগ্রেস হেরে গেছে। এই স্টুডিওতে তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে মুখ্যমন্ত্রী যা কথা বলছেন তাতে মানসিকভাবে তারা হেরে গেছে, এটা প্রমাণিত। প্রথমত হচ্ছে এবারের নির্বাচনটা হচ্ছে 294টা সিটে একজন প্রার্থী যার নাম মমতা, তার বিরুদ্ধে জনতা। এই যে জনতা বাড়ি থেকে বেরিয়ে এসে তারা যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং এই ভোটাধিকার, এই ম্যান্ডেট দেখে সবচেয়ে বেশি যিনি ভয় পেয়েছেন, কারণ জনতাকে যিনি সবচেয়ে বেশি বুঝতে পারেন তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তিনি ভয় পেয়েছেন। তার জন্যই এখন যা কথা বলছেন নজিরবিহীন অনেকগুলো কারণে। নজিরবিহীন সুপ্রিম কোর্টের কথা বলছিল, নজিরবিহীন এই কারণে যে এবারের নির্বাচনে 12টা রাজ্যে এসআইআর চলছে,
একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছিলেন যে এসআইআরকে বন্ধ করতে হবে, কিন্তু সুপ্রিম কোর্ট এসআইআর বন্ধ করেনি, বরঞ্চ সুপ্রিম কোর্ট এটা বলতে বাধ্য হয়েছে যে আমরা বাধ্য হচ্ছি এটার মধ্যে ইন্টারভেন করতে। এটার জন্য এটা নজিরবিহীন। দেখুন, আগামীকাল গণনা হবে, গণনার তে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদ্ধতি মেনে যে দল জিতবে সে দল সরকার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে এসআইআর হতে দেব না, সরকারি কর্মচারীরা, আপনারা জেনে রাখবেন, আপনারা আমাদের কর্মচারী, আরে সরকারি কর্মচারী সে কেন্দ্রের হোক রাজ্যের হোক, তা তো সরকারের কর্মচারী। ইলেকশন কমিশন খালি একটা সার্কুলার দিয়েছে যে কাউন্টিংয়ে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং রাজ্য সরকারের কর্মচারীরা তারাও থাকবেন। তো তার সাথে তৃণমূল কংগ্রেস একদম প্রথমে হাইকোর্ট, তারপরে চলে গেল সুপ্রিম কোর্ট, কেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী থাকবে? এই কারণেই থাকবে, এই যে আমাদের বিরোধী দলনেতা যেটা বললেন যে এখনও এসডিওরা তারা চেষ্টা করছে যেভাবে 2021-এর নির্বাচন করেছিল, ওই ক্যাজুয়াল কর্মীর নামে আই প্যাকেট ছেলেদেরকে ঢুকিয়ে শেষ দিনে কাউন্টিংয়ের জায়গায় যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, কিভাবে ঘোরানো হয় সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন, ওদের এজেন্টে বলেছেন আপনারা কিন্তু মনে রাখবেন যেটা মুখে বলছে সেটা লিখছে কিনা। অর্থাৎ 2021 সালের ম্যান্ডেট বিজেপির পক্ষে ছিল, 77টা সিট আমরা পেয়েছিলাম, প্রায় 50টা সিটে আমরা 10,000-15,000 ভোট কম ভোটে হেরেছি। এবং অধিকাংশ জায়গায় আজকে যে কাউন্টিং নিয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, তাদের কাউন্টিং এজেন্টদেরকে যা যা বলছেন, মুখে একটা বলবে সিটে আরেকটা লিখে দেবে, এই সমস্ত প্রক্রিয়াগুলো তারা অ্যাপ্লাই করেছিল বলেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পেরেছিল। আর এবার প্রথম দিন থেকে ইলেকশন কমিশন যেভাবে সচেতন আছে, আমরাও আমাদের যারা কাউন্টিং এজেন্ট, আমাদের যারা ইলেকশন এজেন্ট ছিলেন তাদেরকে আমরাও সচেতন করেছি, আমরাও শিখেছি 2021-এর নির্বাচন দেখে। 2021-এর নির্বাচন ওদের বলছিল খেলা হবে, সত্যিকারে সেই খেলা খেলতে গিয়ে আমরাও কিছুটা শিখেছি, আমরাও খেলতে শিখেছি। এবং সেই খেলাটা কিভাবে হয়েছিল পরে আমার মনে হয় ইলেকশন কমিশনও সেটা বুঝতে পেরেছেন। তাই এরা প্রথম থেকেই কিন্তু যে যে জায়গায় তৃণমূল কংগ্রেস খেলেছিল, যে যেভাবে খেলেছিল, সেই খেলাটা যাতে তারা খেলতে না পারে তার ব্যবস্থা ইলেকশন কমিশন যেমন করেছে, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের জনগণ যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তারা এবার ভোট দিতে পেরেছে। যারা মনে করতো ভোট দিয়ে কি হবে, তারা মনে করছে পরিবর্তন চাই, বাঁচতে চাই বিজেপি তাই। সেই জন্য আগামীকালের যে নির্বাচনের ফল আসতে চলেছে, এই ফলে পরিবর্তন হচ্ছে। দেখুন, একদম প্রথম দিকে আমরা বলেছিলাম বাঁচতে চাই, জনগণ বলেছে বিজেপি তাই। তারপরে বলছে পাল্টানো দরকার, জনগণ বলছে চাই বিজেপি সরকার। আর ভোটের কিছুদিন আগে আমরা খালি বলেছি ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। এই আবেদনে সাড়া দিয়ে এই যে কার প্রতি ভরসা রাখছে জনগণ সেটা তো আগামীকালই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দেখুন, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে একেবারে গণনা কেন্দ্রগুলো। সিসি ক্যামেরার পাশাপাশি 77টি গণনা কেন্দ্রে নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে 27 জন পুলিশ অবজারভার। দেখুন, 77 জন পুলিশ অবজারভার। দেখুন, রাত পোহালে ম্যামথ মানডে, ফলতাবাদে রাজ্যের 293টি বিধানসভা আসনে নির্বাচনের ফল প্রকাশ। তার আগে রবিবার রাজ্যের সব স্ট্রং রুম ও গণনা কেন্দ্রগুলিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলল নির্বাচন কমিশন। পাশাপাশি 77টি গণনা কেন্দ্রের জন্য মোতায়েন করা হয়েছে 77 জন পুলিশ অবজারভার। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজর, ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী, সিসি ক্যামেরার অতন্দ্র পাহারা, ড্রোন উড়িয়ে নজরদারি। কলকাতা থেকে কোচবিহারে উঠে এসেছে একই ছবি। প্রত্যেক হলে একজন কাউন্টিং অবজারভার থাকবে সিকিউরিটি ফোর্সেসকে, কি আপনার যে ডিউটি আছে, যে লেভেলে আপনার যে ডিউটি আছে ওটা আপনাকে করতে হবে। আর 3টা কর্ডন যদি আপনার ব্রেক করে যেটা কোনো জিনিস পৌঁছে যাবে ভিতরে, প্রাইমারিলি রেসপন্সিবিলিটি থাকবে সিএপিএফ, যেটা জিনিস অ্যালাউড নেই ওটা কিরম গেল। যেখানে রেসপন্সিবিলিটি যেটা আছে লেক্সিটি হবে, বা যেখানে যেটা আছে নেগলিজেন্স হবে, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নেওয়া হবে, এটা বলা হয়েছে অল দ্য সিকিউরিটি ফোর্সেসকে। কলকাতা সাখাওয়াত মেমোরিয়াল স্কুল, এখানেই ইভিএম এ বন্দী রয়েছে এবারের ভোট ভরকেন্দ্র। ভবানীপুরের 2 প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ভোটের ভবিষ্যৎ। বৃহস্পতিবারই এখানে ইভিএম কারচুপি, স্ট্রং রুমের বাইরে বহিরাগত উপস্থিতি সহ একাধিক অভিযোগে তুমুল উত্তেজনা তৈরি হয়। পৌঁছে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার আগের দিন রবিবার সেখানেই দেখা গেল কড়া নিরাপত্তা, কার্যত মাছি গলার জো নেই। বালিগঞ্জের 2টি গণনা কেন্দ্রেও একই ছবি। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, যেখানে রাসবিহারী কেন্দ্রে 269টি বুথের গণনা হবে। উল্টো দিকের বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে গণনা হবে বালিগঞ্জ কেন্দ্রের 291টি বুথের।
কড়াকড়িভাবে কিন্তু নিরাপত্তার বিষয়টি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশে রয়েছে। এখানে যারা গণনার সঙ্গে যুক্ত তারা যখন ভেতরে প্রবেশ করছেন তাদের আইডেন্টিটি কার্ড এবং তাদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। দ্বিতীয় দফার ভোটের পর দফায় দফায় উত্তপ্ত হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম চত্বর। রবিবার ভোট গণনার আগের দিন সেখানেও নজিরবিহীন নিরাপত্তার ছবি চোখে পড়ল। এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের পাশেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে উত্তর কলকাতার গণনা হবে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং তার পাশাপাশি নেতাজি ইনডোর, এখানে কিন্তু নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত করা হয়েছে। এমনিতেই স্ট্রং রুম হিসেবে যে আগে থেকে নিরাপত্তা ছিল, তার পাশাপাশি গণনার ক্ষেত্রে গণনার দিন যাতে কোনো নিরাপত্তার ঘাটতি না হয় সে কারণে আগের দিন থেকেই কিন্তু নিরাপত্তায় আলাদাভাবে নজরদারি রয়েছে। যে কারণে আমরা দেখছি দুপুর থেকে এখানে যেমন সাজোয়া গাড়ি রয়েছে, তেমনি পাশাপাশি পুলিশ কর্তারাও এসেছিলেন এলাকা পরিদর্শনে। রবিবার পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজে গণনা কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ কমিশনার। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও দেখা গেছে গণনা কেন্দ্রগুলির বাইরে নিরাপত্তার বজ্র আটনি। কোচবিহারে গণনা কেন্দ্রের বাইরে বালির বস্তা দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী বাংকার। বাঁকুড়ায় সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। আসানসোলে আবার দেখা গেল ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় গণনা কেন্দ্র থেকে 200 মিটার দূরে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ড্রপ গেট। হলদিয়া বিধানসভা কেন্দ্র, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এবং মহিষাদল বিধানসভা কেন্দ্র, সেই 3 বিধানসভার কিন্তু গণনা কেন্দ্র হচ্ছে এই হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের। যেটা জেলা প্রশাসন সূত্রে আমরা জানতে পেরেছি যে 16 থেকে 20 রাউন্ড কিন্তু এরকমভাবে গণনা হতে পারে এবং সেক্ষেত্রে 16 থেকে 20টি টেবিল সেখানে থাকছে। বাঁকুড়ার গণনা কেন্দ্রগুলিতেও একই ছবি। যে স্ট্রং রুমের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের কাছে যে মূল গেট, সেই মূল গেটে দেখতে পাচ্ছি যে রাজ্য পুলিশের আধিকারিকরা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এখানে 3টা স্তরে ভাগ করা হয়েছে নিরাপত্তা। প্রথম মূল যে গেট সেখানে রাজ্য পুলিশ রয়েছে, সেকেন্ড যে গেট রয়েছে সেখানে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী, এবং থার্ড পজিশন যেখানে স্ট্রং রুম রয়েছে তারাও আশেপাশে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। উত্তরবঙ্গের গণনা কেন্দ্রগুলিতেও রয়েছে কড়া নিরাপত্তা। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি রায় দিয়েছে রাজ্যবাসী জানা যাবে কয়েক ঘন্টা পরই। সত্যজিৎ বৈদ্য, হিন্দোল দে, বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। অর্থাৎ বুঝতেই পারছেন গণনার দিন যাতে নিরাপত্তায় কোনো রকম ফাঁকফোকর না থাকে তার জন্য আগাম ব্যবস্থা একেবারে জোরদার করা হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে। তবে ওই যে স্নায়ুর যুদ্ধের কথা বলছিলাম, টানটান চাপানোতরের কথা বলছিলাম, সেই জায়গা থেকে আমি একবার আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো যে মানে আশুতোষ, এই যে স্নায়ুর লড়াই সেখানে কি তোমরা অনেকটা রিল্যাক্সড? না দেখো, প্রথমে আমি বলি যে 165 জন অ্যাডিশনাল অবজারভার দেওয়া হয়েছে, 77 জন পুলিশ অবজারভার, 432 জন কাউন্টিং অবজারভার দেওয়া হয়েছে। এত কিছু হচ্ছে তো এখন এই এত কিছুর ভেতরে যা যা আমরা বজ্র আটুনি যা যা শুনছি, কংগ্রেসের কিন্তু দেবদীপ চ্যাটার্জি মার্ডার হয়েছে আসানসোলে। নির্বাচন কমিশন হয়তো এখনো একদম সেই ছবি বুঝে আমরা উঠতে দেখিয়েছি। পারেনি। আমি বলছি তৃণমূলের দ্বারা মার্ডার হয়েছে। 27 লক্ষ জেনুইন ভোটার, তারও বেশি, তারা ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন কোনো কথা বলছে না। 3, ইভিএম এবং রিজার্ভ ইভিএমের কি স্ট্যাটাস এই প্রত্যেকটা কাউন্টিং সেন্টারগুলোতে, কলকাতার আশেপাশে 7টা রয়েছে, আমরা কিন্তু কেউ জানি না। ইলেকশন কমিশন জানে কিনা আমার ডাউট আছে। এখন গতকাল ওই রাসবিহারির যেখানে কাউন্টিং হয় বালিগঞ্জ গভর্নমেন্ট, ওখানে হাফ প্যান্ট পরা একজন গেরুয়া গেঞ্জি পরে বসেছিল, চটি পরে, তাকে আমাদের বার করতে হয়েছে, উইদাউট আই কার্ড বসছিল। তারা হয়তো এখনও টের পাননি। এবং অদ্ভুত ব্যাপার যে আমি যা শুনছিলাম তৃণমূল বা বিজেপির যারা বলছিলেন এখানে, যে তৃণমূলকে মানে তৃণমূলই বিজেপিকে খেলাটা শিখিয়েছে। তাহলে খেলতে খেলতে এই যে বিজেপি এসছে পশ্চিমবঙ্গে, তাহলে তৃণমূলকে দায়টা নিতে হয়। এবং ইলেকশন কমিশনকে বুঝতে হবে যে এই যে তারা যে তৈরি করেছে, যে ধরুন কাউন্টিং এজেন্ট, সবথেকে আজকে রিসেন্ট আলোচনা হচ্ছে কাউন্টিং এজেন্ট, যেটা কালকে সবাই যাচ্ছে, অল পলিটিক্যাল পার্টি। এখন যে কজন কাউন্টিং এজেন্টের তথ্য দেওয়া হয়েছে, লাস্ট মোমেন্টে ইলেকশন কমিশন জানিয়েছে কিউআর কোড বেসিসে ইলেকশন কমিশন তৈরি করছে, এটাও একটা নতুন খেলা, তাতে অসুবিধা নেই। সব পলিটিক্যাল পার্টিরা দিয়েছে, ট্রান্সপারেন্সি মেনটেন করতে হবে, নিশ্চয়ই আমরা সঙ্গে থাকবো। কিন্তু এখন বলা হচ্ছে যে কাউন্টিং এজেন্ট দেওয়া হয়েছে তাদেরকেই উপস্থিত থাকতে হবে গেটের এন্ট্রি গেট অবধি। তাহলে এন্ট্রি গেটে কেউ যদি অসুস্থ হন বা কোনোভাবে আসতে না পারে, রিজার্ভ যে এজেন্টের কথা ইলেকশন কমিশন শুনছে না। কেন শুনছে না আমরা জানি না। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই যে আলোচনা, এই যে ফলতানি আলোচনা বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, আপনারা কি জানেন এই তৃণমূলের আমলে এই মগরাহাটে আমরা কি দেখলাম,
মাজিদ বলে কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল, তাকে পোচ করা হলো, পলিটিক্যাল পোচিং যাকে বলে। একজন ক্যান্ডিডেটকে মানে তাকে ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, সব দিয়ে দেওয়া হচ্ছে, তার নির্বাচনে সে ফাইট করছে, নমিনেশন হয়ে যাচ্ছে। তৃণমূল দলটা এরমই দল যে সবাইকে নিয়ে নিতে হবে, আগ্রাসীন ভূমিকা কিসের জন্যে? বিজেপিকে এখানে জায়গা করে দিয়ে কংগ্রেসকে ভাঙার চেষ্টা, এ তো মানুষ দেখছে, বাংলার মানুষ। এবং আপনাদের জানিয়ে রাখি, এই এত কিছুর ভেতরে গোলকিপিংটা কিন্তু ইলেকশন কমিশনই করে যাচ্ছে দারুণভাবে, আমরা সেটাও চোখে দেখছি। এই যে এসআইআর নিয়ে এখানে আলোচনা হচ্ছে, বাস্তব এই যে এতগুলো মানুষের প্রাণ গেছে, ইলেকশন কমিশন একজনও অবজারভার বাড়িতে পাঠিয়েছেন তাদেরকে দেখার জন্য, সেটা বিএলও হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে, এটা ইলেকশন কমিশনের ব্যর্থতা। আর বিজেপি তারা যে এতগুলো কথা বলছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে করতে পারবে না। কংগ্রেস ছাড়া এইবারে কোনো বউনি হবে না বিধানসভায়। এবং আপনাদের আরেকটা কথা আমি জানিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে কমপ্লেন করে আমরা বলছি শেষ করছি, আমি একটাই কথা শুধু আপনাদের কাছে রাখবো, যে মানুষ বিচার করুক। নরেন্দ্র মোদী, অমিত শাহদের হেলিকপ্টার ল্যান্ড করতে পারে পশ্চিমবঙ্গের মাটিতে, রাহুল গান্ধীর হেলিকপ্টার ল্যান্ড করলে অসুবিধে হয়, মল্লিকার্জুন খার্গের মিটিংয়ে অসুবিধে হয়। এই যে জিনিসগুলো মানুষ দেখেছে, বাংলার মানুষ, তারা বিচার করবে যে বিজেপি আর তৃণমূলটা একই ডিএনএতে চলে। বেশ, মানুষ বিচার করুক, মানুষ বিচার করেছে এবং সেই বিচারের ফলটা কি হলো সেটা তো কালকে ইভিএম খোলার পর বোঝা যাবে। আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, ভোটের ফল ঘোষণার এই 12 ঘন্টা আগে কান পাতলে এই ভোটারদের একটা বড় অংশের মধ্যে একটা সংশয় আপনি টের পাবেন, কালকে কি হবে, কিছু বোঝা যাচ্ছে না কালকে কি হবে, এই রকম একটা ভাষ্য আপনারা শুনতে পাবেন। আমি বলছি বিশ্বনাথ দা, এইটা অনেকে বলছেন যে বিজেপি এবং তৃণমূল দুই শিবিরের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তাদের ব্যাখ্যা যে তৃণমূল উন্নয়নের ভর করে ভোট বৈতরণী পেরোতে পারবে কিনা তাদের মধ্যে সংশয় রয়েছে। আবার এত অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও বিজেপি এখানে পালাবদল ঘটাতে পারবে কিনা তা নিয়েও কিঞ্চিত তাদের মধ্যে সংশয় রয়েছে। ধরুন 93% মানে সর্বকালীন রেকর্ড ভোট পড়েছে, এর আগে 2011-তে 85% পড়েছিল, তখন এই সংশয় বা অনিশ্চয়তার বাতাবরণ ছিল না। আজকে এই ভোটের লাস্ট ল্যাপে এসে কি কারণে বলে মনে হচ্ছে আপনার? এই যে বেশি ভোট পড়েছে, ঐতিহাসিক ভোট পড়েছে, ব্যতিক্রমী ভোট পড়েছে, 93% ভোট পড়েছে, এই বিরাট সংখ্যক ভোট কার পক্ষে গেল, এটা যদি নর্মাল 80-82% ভোট পড়তো তাহলে সহজে অনুমান করা যেত। কিন্তু অতিরিক্ত যারা ভোট দিলেন, এবং সেটার সংখ্যাটা প্রায় 30 লক্ষ, মানে 2021-এর থেকে 30 লক্ষ অতিরিক্ত মানুষ ভোট দিয়েছে। ফলে এই অতিরিক্ত ভোটার এই শহরের উচ্চবিত্ত এবং আরবান ভোটার এবং তারা মধ্যবিত্ত ভোটার আছেন, এই ভোটাররা কার পক্ষে যাবে এটা অনুমান কেউ করতে পারছে না, যার জন্যই এত অনিশ্চয়তা। দ্বিতীয় যেটা, এসআইআর হওয়ার পরে 90 লক্ষ লোকের মধ্যে 63 লক্ষ মৃত, স্থানান্তরিত বা মানে অ্যাবসেন্টি ভোটার আছে। এই 63 লক্ষ ভোটারকে বাদ দিয়ে, এই 63 লক্ষ ভোটারকে বাদ দিয়ে আসলে শাসক দল কতটুকু সুবিধে বা অসুবিধাতে পড়লো সেটা, বা বিরোধী দল কতটুকু সুবিধা অসুবিধায় পড়লো তার অ্যাসেসমেন্ট করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না, কোনো সাইকোলজিস্টের পক্ষে সম্ভব হচ্ছে না। আর 27 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে 27 লক্ষ যে নাম ট্রাইব্যুনালে চলে গেল, ভোট দিতে পারলো না, এই 27 লক্ষ লোক ভোট না দেওয়ার ফলে তার ইম্প্যাক্ট কি হবে কোনো রাজনৈতিক দল কিন্তু অ্যাসেস করতে পারেনি, কোনো ভোট সমীক্ষক অ্যাসেস করতে পারেনি। সেই কারণেই তুমি দেখবে, আমি ভালো করে খোঁজ নিয়ে দেখেছি, প্রত্যেকটা রাজনৈতিক দলের বিভিন্ন শিবির বিভিন্ন সংখ্যা বলছে। সাধারণত তুমি দেখবে বাম আমলে অনিল বিশ্বাস একবার বাদ দিয়ে মোটামুটি যে সংখ্যাটা বলে দিত অর্গানাইজেশনাল রিপোর্ট থেকে, প্রায় সেই সংখ্যাতেই আসন সিপিএম পেত বা বামেরা পেত। অনিল বিশ্বাসের মৃত্যুর পরে আর সেরকম লোক ছিল না, ফলে তারা ওইভাবে মেলাতে পারেনি। একমাত্র ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যে ভোট হয়েছিল লোকসভা ভোট, সেটাই অনিল বিশ্বাস মেলাতে পারেনি, কারণ ইন্দিরা গান্ধীর সপক্ষে যে হাওয়া, সহানুভূতির হাওয়া ছিল, সেটা উনি মেলাতে পারেনি। বাদ বাকি বছরের পর বছর অনিল বিশ্বাস ভোট হয়ে যাওয়ার পরে বলতেন আমরা এতটা সিট পেতে পারি, এবং ফলাফলের পরে দেখা যেত ওই সিট পাচ্ছি। কিন্তু অথচ তৃণমূল বা বিজেপি বা ইভেন কংগ্রেস কোনো দলই কিন্তু মানে সংখ্যা বলতে পারছে না সেইভাবে। আমি দুটো জায়গা থেকে খোঁজ নিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের যারা কালীঘাটপন্থী যাদেরকে বলা হয়, তারা বলছেন যে ভাই 170 থেকে 190 এর মধ্যে সিট পাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের কাছাকাছি লোকদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছে 220 থেকে দাদা শুরু করব,
220 দিয়ে শুরু করব, শেষ কোথায় করব আমরা মানে 70-80তেও চলে যেতে পারি। আবার উল্টো দিকে বিজেপি শিবিরের পশ্চিমবাংলার দিল্লির যারা নেতা, তাদের একাধিক নেতার সাথে কথা বলেছি, বলছে আমরা কমফোর্ট মেজরিটি পাবো, 150-এর উপরে সিট পেয়ে সরকার গঠন করব। কিন্তু পশ্চিমবাংলায় যারা মানে মাটির রাজনীতিতে বিজেপির সাথে যুক্ত আছে, তারা বলছে 130 থেকে 140-এর মতন সিট পাবো। কংগ্রেস দলের মধ্যেও আমি দেখেছি যে কংগ্রেস দলের যারা মানে মুর্শিদাবাদ মালদাতে কাজ করছেন, তারা বলছেন যারা দুটো 4টে সিট পাবো। কিন্তু আবার কংগ্রেস দলের কলকাতায় বসে যারা রাজনীতি করছেন, তারা বলছেন না 8টা-9টা সিট পাবো। ফলে তুমি বুঝতেই পারছো কোনো রাজনৈতিক দলের কাছে কোনো এস্টিমেট নেই, কোনো সেফোলজিস্টের কাছে কোনো এস্টিমেট নেই। এক একজন এক এক রকম বলছেন। তার দুটো মেজর কারণ, একটা হলো এসআইআর এর ইম্প্যাক্ট কেউ বুঝে উঠতে পারছে না, আর সেটা মানে তৃণমূলের জন্য পজিটিভ না বিজেপির জন্য পজিটিভ। আর দ্বিতীয় যেটা, সেই অতিরিক্ত মানুষ যে ভোট দিল, এই 93% মানুষের ভোট পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষের ইতিহাস একটা, এই অতিরিক্ত মানুষের ভোটটা কোন দিকে গেল তারও পরিমাপ করাটা খুব কঠিন। ফলে এই দুটো কারণেই কিন্তু না সেফোলজিস্টরা নির্দিষ্টভাবে বলতে পারছেন, না কোনো রাজনৈতিক দল অনিল বিশ্বাসের মতন বলতে পারছেন যে এতটা সিট পাবো। ফলে অনিশ্চয়তা অনেক বেশি গতবারের থেকে। 21-এ কিন্তু তুমি যদি লক্ষ্য করো, প্রায় সমস্ত ওপিনিয়ন এক্সিট পোলগুলো তৃণমূল সরকারে আসবে। বিজেপির ক্ষেত্রে বলেছে 100, 110, 115, যেটা মেলেনি। কিন্তু তৃণমূল সরকারে আসবে সবাই দেখিয়েছিল, প্রায় সবাই দেখিয়েছিল। কিন্তু এবারের ক্ষেত্রে ঠিক উল্টোটা, বিজেপি ক্ষমতায় আসছে এটা বেশিরভাগ পোলস্টাররা দেখাচ্ছেন, আবার কেউ একদম বিশ্বনাথ দা এবারের ক্ষেত্রে হ্যাঁ বলুন, শেষ করুন। এটা বলছিলাম, তার মানে দুটো ভাগে ভাগ হয়ে দেখাচ্ছেন তারা। মানে গতবার একতরফা ভাবে তৃণমূল ক্ষমতায় আসবে বলছিলেন, কারণ তারা বুঝতে পারছিলেন যে মানে পরিষ্কার ছবিটা বুঝতে পারছিলেন। এবার পরিষ্কার ছবিটা তারা বুঝতে পারছেন না জন্যই তারা কিন্তু কেউ তৃণমূলের হয়ে বলছেন, তো কেউ বলছেন বিজেপির হয়ে। ফলে সব মিলে অনিশ্চয়তাটা তৃণমূল দলের মধ্যেও আছে, বিজেপির দলের মধ্যেও আছে, আবার পোল স্টার যারা আছেন মানে একদম শেষ পর্যন্ত কি হয় তার জন্য তো একদম অপেক্ষা করতে হবে, আর 12 ঘন্টারও কম সময় অপেক্ষা করতে হবে। কিন্তু এর মধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে রাস্তার ধারে পড়ে রয়েছে অসংখ্য ভিভিপ্যাটের স্লিপ। বারাসাত ব্যারাকপুর রোডের সুভাষনগরে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশও পৌঁছে গিয়েছে। ঠিক কি হয়েছে আমরা জানবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন টেলিফোনে। সমীরণ, হ্যাঁ দেখো, যে ঘটনা করেছে যে সন্ধ্যেবেলা থেকে বারাসাত ব্যারাকপুর রোড দত্তপুকুর থানার অন্তর্গত সুভাষনগর একেবারে রাস্তার পাশে একেবারে প্রচুর পরিমাণে ভিভিপ্যাটের স্লিপ পড়ে থাকতে দেখা যায়, এবং সেই স্লিপ থেকে উত্তেজনা তৈরি হয়। এলাকার বাসিন্দারা জড়ো হতে শুরু করে, এবং সেটা দেখা যাচ্ছে যে নোয়াপাড়া বিধানসভার একটি বুথের ভিভিপ্যাটের স্লিপ। এবং খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দত্তপুকুর থানার পুলিশ, এবং খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছন সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়, এবং পরবর্তীকালে তৃণমূল প্রার্থী তীরঙ্কুর ভট্টাচার্য, এবং কিছুক্ষণ আগে অর্জুন সিং এসে পৌঁছেছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে কি করে নজরদারি এড়িয়ে ভিভিপ্যাটের স্লিপগুলো প্রচুর পরিমাণে এখানে এসে পৌঁছলো। যে জায়গায় পড়ে থাকতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত বারাসাত 1 নম্বর ব্লক দত্তপুকুর থানার মধ্যে পড়ে। কিন্তু ঠিক নোয়াইখালে ঠিক ওপারেই রয়েছে নোয়াপাড়া বিধানসভা, অর্থাৎ সীমান্তবর্তী এলাকা বিধানসভা, এবং সেখানকার একটি বুথের ভিভিপ্যাটের স্লিপ বলে মনে করা হচ্ছে। এবং সেই ভিভিপ্যাটের স্লিপ কি করে এখানে এলো সেই নিয়ে প্রশ্ন ওঠে এবং উত্তেজনা দেখা দেয়। এবং সিপিএম প্রার্থীও সরাসরি অভিযোগ করেছেন যে প্রশাসনিক গাফিলতির জন্য এই ধরনের ভিভিপ্যাটের স্লিপ পড়ে রয়েছে। তীরঙ্কুর ভট্টাচার্য তিনি পৌঁছন এলাকায়, তিনিও ক্ষোভ প্রকাশ করেন যে কি করে নির্বাচন কমিশন এত কড়াকড়ি করা সত্ত্বেও কি করে এই গাফিলতির ঘটনা ঘটলো। কিছুক্ষণ আগে অর্জুন সিং এসে পৌঁছেছেন, তিনি বলছেন যে পরিকল্পিতভাবে প্রিসাইডিং অফিসার এবং তৃণমূলের মদতে এই ধরনের ভিভিপ্যাটের স্লিপ রাস্তায় ছড়িয়ে পড়েছে, এবং তিনি পরবর্তীকালে নির্বাচন কমিশনকে জানাবেন এবং পদক্ষেপ নেবেন। কিন্তু এই ভিভিপ্যাটের স্লিপ যখন দত্তপুকুর থানার পুলিশ এগুলো উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় সিপিএম সমর্থক এবং বিজেপি সমর্থকরা বাধা দেয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ঘটনাস্থলে। ব্যাপক উত্তেজনা রয়েছে একেবারে ব্যারাকপুর বারাসাত রোডের ধারে সুভাষনগর বাস স্টপ এলাকায়, এবং সেখানে রাত সন্ধ্যায় ভিভিপ্যাটের স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিঃসন্দেহে তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ। এই ছবি নিঃসন্দেহে নজিরবিহীন, তার কারণ ভিভিপ্যাটের স্লিপ এভাবে পড়ে আছে। আমি একবার দেখাতে চাইবো যে এইটা সামনে আসার পর প্রার্থীদের কি বক্তব্য। নির্বাচন কমিশন, আমরা প্রথম থেকে বলে আসছি, এই নির্বাচন কমিশন মানে একেবারে ঘেটে ঘ করে দিয়েছে নির্বাচন প্রসেসকে, এবং এই নির্বাচন কমিশনের কোনো ইন্টেনশন আছে, এবং ম্যাক্সিমাম দেখুন স্লিপগুলো আমাদের,
অবশ্যই বিজেপির কিছু স্লিপ আছে, নেই আমি বলবো না, কিন্তু ম্যাক্সিমামটা আমাদের। এবং গারুলিয়া 29 নম্বর হিন্দি প্রি প্রাইমারি স্কুলের বুথের আমরা মিলিয়েছি। তো প্রথম আমাদের কাছে আসে, আমাদের এক কর্মী এটা দেখতে পেয়ে আমাদেরকে বলে এখনো ভোট গণনা হয়নি। ভোট গণনা হয়নি, ভিভিপ্যাট এখানে পড়ে রয়েছে। ভাবেন কি নির্বাচন হচ্ছে এই নির্বাচন কমিশনের আন্ডারে, একটা অপদার্থ নির্বাচন কমিশন। আর ওকে ফোন করেছি, আরও ফোন ধরে না। অবজারভার বলছে দেখছি, মনোজ আগরওয়াল ফোন ধরে না। আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখব, দরকার হলে কাউন্টিং বন্ধ হয়ে যাবে। সিপিএম প্রার্থীর বক্তব্য আপনারা শুনছিলেন। আমি বলছি নিঃসন্দেহে রাজাগোপাল বাবু আপনি একমত হবেন যে নিরাপত্তার বজ্র আটুনি একেবারে নজিরবিহীন ভোট করে দেখিয়েছে নির্বাচন কমিশন। তার মধ্যে এই ছবিটা হয় কিভাবে? এক তো হচ্ছে আমরা এইরকম ছবি দেখতে অভ্যস্ত যে ধরুন বস্তা ভর্তি আধার কার্ড পড়ে রয়েছে, বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে, এটা মাঝে মধ্যে দেখা যায়। কিন্তু ভিভিপ্যাট, যে ভিভিপ্যাটগুলোর সঙ্গে কত কাস্ট ভোট হয়েছে অনেক সময় মিলিয়ে দেখা হয়, সেখানে একটা প্যারিটি রয়েছে কিনা, কাউন্টিংয়ের 12 ঘন্টা আগে এই ছবিটা আমাদের দেখতে, মানে এটা হচ্ছে কিভাবে, হলো কিভাবে নিরাপত্তার এই বজ্র আটুনির ভাগ বলে? হ্যাঁ, সেটা তো সত্যি কথা যে এ ধরনের স্লিপ তো রাস্তায় পড়ে থাকার কথা নয়। গাফিলতি ঘটেছে। দায়টা তো যে সেন্টারের কথা, স্কুলের একটা নাম বলছেন কেউ, সেই স্কুলে যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন তাকে তো জবাব দিতেই হবে। ইলেকশন কমিশনের ইন্টারভেনশন করা দরকার। দেখুন আমরা কিভাবে এলো না, এ ধরনের নানান ধরনের ভাবনা চিন্তা থাকতেই পারে। কেউ বলছে তাদের প্রার্থীর স্লিপ বেশি আছে, অন্যগুলো যদি সরিয়ে দেওয়া হয় তাদেরটা বেশি হয়ে যাবে। কে কী কোথায় কী করেছে আমরা তো জানি না। সুতরাং আমাদের তরফ থেকে এখান থেকে কোনো ধরনের কনজেকচার করা, অনুমান করা, হ্যাঁ, এবং উস্কে দেওয়া মানুষকে যে ইলেকশন কমিশন অপদার্থ এই ধরনের কথা কোনো একজন বললেন, সেই ধরনের কথা বলাটা সঠিক হবে না। আমরা চাই নির্বাচন কমিশন সেখানে জানাক, মানে তাদের কি হয়েছে না হয়েছে, প্রিসাইডিং অফিসারকে তারা ডেকে পাঠাক। আমরা সত্যি কথা যে এই ধরনের গাফিলতি হওয়া উচিত হয়নি, কিন্তু গাফিলতি তো ঘটছে। আমরা দেখলাম প্রত্যেকের কাছে আসবো। এইটা আমি জানতে চাইছি আপনার কাছে, ধরুন যখন ভোট হয়ে গেল তারপরে তো ইভিএম সিলড হলো, তার সঙ্গে যে ভিভিপ্যাট গুলো সেগুলো তো একেবারে সিল করে দেওয়ার কথা। সিল করার তো কথা, সিল কেন করেনি? সিল যখন করার কথা সেখানে তো এজেন্টটা, হ্যাঁ সংগ্রামে থাকা, আমি বলছি সেটাই বলছি, দায়িত্ব তো অনেকের আছে, এজেন্টও আছে, দাঁড়ুন ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ সবাই হাত তুলে থাকলে আমরা বলবো কোথায়? হ্যাঁ দাঁড়ান একটু, মানে ধৈর্য একটু ধরেন, কালকে তো সব বোঝা যাবে কি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে যারা এটার ডিসাইডিং অফিসার আছেন নির্বাচনে, অন্য সব পার্টির এজেন্টরাও রয়েছে, তারাও ছেড়ে দিল কি করে? হ্যাঁ, দায়টা তো তাদেরও পড়ে যায়। সুতরাং প্রিসাইডিং অফিসারকে তো ফার্স্টে জবাব দিতে হবে। প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন, নিঃসন্দেহে আমরা ওয়েট করব নির্বাচন কমিশনের অফিসিয়াল স্টেটমেন্ট, এগুলো কি ঘটেছে না ঘটেছে এটা তারা জানাক। এবং ওরা যদি জানি না এটাকে এই নির্বাচন, আগে নির্বাচন কবেকার কি আমরা কিচ্ছু জানি না। সুতরাং এইগুলো একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেগুলো নিয়ে আমাদের একটু ওয়েট করা দরকার। সম্ভবত এটা আমি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারবো না। এখন সিপিএম প্রার্থী যখন গিয়েছেন, তিনি যখন বলছেন ক্যান্ডিডেটের নাম রয়েছে এই ভিভিপ্যাটে, তো আচ্ছা অর্জুন সিং তিনিও মানে তৃণাঙ্কুর ভট্টাচার্য তিনিও গেছেন। আমি বলছি সেখানে তো প্রতীক এবং ক্যান্ডিডেটের নামও থাকে ভিভিপ্যাটে, ফলে তো কোন নির্বাচনের এটা তো খুব স্পষ্ট হয়ে যাবে। যাই হোক, যেটাই হোক না কেন দিনের আলো কোনোটাই পরিষ্কার নয়। আমরা চাইবো নির্বাচন কমিশন অফিসিয়াল স্টেটমেন্ট, ব্যাস। এইটা না হলে আপনি কমেন্ট করবেন কি করে? তারা কি হয়েছে তারা জানা। আমরা অনেক সময় দেখেছি ক্যান্ডিডেট বলেছে, কোনো একজন কেউ বলছে আমাকে মারছে, দেখা গেল অন্য সেখানে সেরকম ঘটনা ঘটে। একদম, আমি একবার ছবিটা দেখাবো, যেভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেখানে একদম মানে পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়। দেখুন সেই ছবি। নোয়াপাড়া বিধানসভার গারুলিয়ায় 29 নম্বর বুথে 100-র বেশি ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হয়েছে। একেবারে পোস্ট করেছেন অর্জুন সিং যে এটা কি করে সম্ভব। আমি প্রত্যেকের রিয়াকশন নেব। সুমন বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে অপদার্থ নয়, নির্বাচন কমিশন চূড়ান্ত অপদার্থ। এই যে ঘটনাটা ঘটলো, এই যে ভিভিপ্যাটটা বেরোবে কি করে আপনি বলুন তো? কারণ আমরা যখন ইলেকশন কমিশনে যখন ভোট দিতে যাচ্ছি, তখন সেই ভোটের যে ইভিএম মেশিনে আমরা পুশ করার পরে ওই ভিভিপ্যাট থেকে তার মানে প্রার্থীর নাম এবং সিম্বলটা বেরিয়ে আসে কয়েক সেকেন্ডের জন্য, তারপর সেটা ঢুকে যায়, তারপর একটা বিপ আওয়াজ হয়। এই যে গোটা প্রক্রিয়াটা, এটা তো একসঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, অর্থাৎ এটাও তো সিল করে যাবে। আপনাদের স্মরণে আছে
যে বহুবার ভারতবর্ষের বিভিন্ন বিরোধী দল, বিজেপি বিরোধী দল, তারা বারবার বলেছে যে ভিপিপ্যাটের গণনা হোক। শুধু সংখ্যা যেটা দেখায় ইভিএম, সেই সংখ্যার সংখ্যাটাকে একেবারে মানে নিষ্কলঙ্ক করার জন্য ওই ভিপিপ্যাটের গণনাটা জরুরি। আপনি বলুন, এই যে আজকে একটা নির্বাচনে, নোয়াপাড়ার নির্বাচনে এইভাবে ভিপিপ্যাট রাস্তায় গড়াচ্ছে, আপনি বলুন তো ওই কেন্দ্র বা গোটা পশ্চিমবঙ্গের এই বিধানসভা কেন্দ্রের ইলেকশন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের আমরা কোনো কথা শুনতে চাইছি না। আমরা চাইছি এই অপদার্থ নির্বাচন কমিশন এক্ষুনি জবাব দিক যে এই ঘটনাটা কিভাবে ঘটলো, এবং যে ঘটনাটা ঘটলো এটা মারাত্মক গাফিলতি। এরকম ধরনের গাফিলতি প্রতি পর্বে ইলেকশন কমিশন করেছে এবং ইচ্ছাকৃতভাবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে শুধু নভেম্বরে এসআইআর শুরু হয়েছে যাতে গোটা প্রক্রিয়াটাকে ঘেঁটে দেওয়া যায়। 3 মাসের মধ্যে, প্রথমে 28 ফেব্রুয়ারি তারিখ দেওয়া হয়েছিল, 3 মাসের মধ্যে এত বড় একটা রাজ্যের এসআইআর সুষ্ঠুভাবে করা যায় না, এ কথা নির্বাচন কমিশন জানতো। যদি তাদের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে বিহারে যখন এসআইআর হয়েছে সেই সময় পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করতে পারতো। আসলে এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টটাকে একটু ছোট করে দিতে হবে। ওই যে 27 লক্ষ 34 লক্ষ মানুষ আজকে ট্রাইব্যুনালে বসে আছে না, তারা কিন্তু এইবারে হয়তো তারা ভোটার, জেনুইন ভোটার, এই দেশের মানুষ, অথচ তারা ভোট দিতে পারলো না। তাদের কাছে ভারতবর্ষের গণতন্ত্রের যে মানে তার যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি আজ কোথায় যাবে? দেখুন, নিঃসন্দেহে প্রণয় রায় উত্তর দেবেন, তার আগে আমি শুধু দর্শকদের এইটা বলে দিই, ভিভিপ্যাটটা একেবারে স্বচ্ছতার স্বার্থে, পরিচ্ছন্নতার স্বার্থে আনা হয়েছিল। যেই মুহূর্তে আপনি আপনার পছন্দের প্রার্থীকে বোতাম টিপছেন, সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটে বেরিয়ে আসে সেই প্রার্থীর সিরিয়াল নাম্বার, অর্থাৎ যে সিরিয়াল নাম্বারে প্রার্থীর নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বার মুদ্রিত থাকে, সেই প্রার্থীর নাম মুদ্রিত থাকে এবং সেই দলের প্রতীক চিহ্ন, নির্বাচনী প্রতীক চিহ্ন, এই 3টে জিনিস থাকে। এই এতগুলো প্রায় শখানিকের বলে শোনা যাচ্ছে প্রণয়দা, এত ভিভিপ্যাট, সেটা নির্বাচন কমিশনের নজর এড়িয়ে সিল্ড থাকার কথা, সেটা রাস্তায় আসছে কিভাবে? দেখুন, ফলতার ঘটনা এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সর্ষের মধ্যে ভূত আছে। আমি আপনাদের সংবাদেই দেখছিলাম যে ফলতাতে আবার যখন নতুন করে ভোটের কথা বলা হয়েছে, সাথে সাথে সেই বিভিন্ন প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অবজারভার, মাইক্রো অবজারভার সবাইকে বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। এই যে বারবার মমতা ব্যানার্জি বলেছেন আপনারা মনে রাখবেন আমাদের কর্মচারী, আর বারবার কেন কেন্দ্রীয় কর্মচারী থাকবে, কেন আমাদের থাকবে না, বারবার এই যে ক্যাজুয়াল কর্মীদেরকে রাখা, নিঃসন্দেহে এটা যদি সত্যি হয় এবং যে বুথের ঘটনা, সেই বুথের যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে অবজারভার যারা দায়িত্বে ছিলেন, তাদের অবিলম্বে ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত এবং যদি প্রয়োজন পড়ে তদন্ত করে ফলতাতে যেমন ঘটনা ঘটেছে এক্ষেত্রেও সেরকম ব্যবস্থা নেওয়া উচিত। এটা আমরা দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে জানাচ্ছি। দেখো, মোদি কমিশন অফ ইন্ডিয়ার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি যে ভিপিপ্যাট এর কাগজগুলো, স্লিপগুলো প্রায় এখানে কিন্তু 100-রও বেশি, তোমার যা ভিজুয়াল দেখাচ্ছি, এগুলো স্ট্রং রুমে থাকার কথা ছিল, এগুলো রাস্তাতে স্ট্রংলি পড়ে আছে, যেটার এগেনস্টে স্ট্রং অবজেকশন হওয়া দরকার, ইমিডিয়েট রেসপন্স দরকার। এবং তৃণমূল ঠিকই যা বলছেন, এই মুখপাত্র সাহেব যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু তৃণমূলকে আমরা দেখেছি আবার ব্যালট পেপার খেয়ে নিতে। তো এইগুলো আমরা দেখছি মানে সচরাচর পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং ইমিডিয়েটলি এর ইনভেস্টিগেশন না হওয়া পর্যন্ত এর একটা আরপিএ একটা আইন আছে, ইলেকশন কমিশনের আইন আছে, সেটাকে বলবৎ করে ইমিডিয়েট এটা সিজারের প্রয়োজন। যেটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেটাকে সিজ করতে হবে। ইলেকশন কমিশন এখনও লোক পাঠিয়েছে কিনা আমরা জানি না, কেন ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত এবং ঘুমন্ত, এটা আমরা জানি, এটা ফ্যাক্ট। এবং এই যে এটা কিন্তু ক্রাইম, প্রথম কথা এটা বলতে হবে, এটা কিন্তু ক্রাইম। এবং যারা যারা ইনভলভ, আর কোথাও কীরকম ঘটনা আছে সেটা ইমিডিয়েটলি নির্বাচন কমিশনকে বলতে হবে। যে মনোজ আগরওয়াল সাহেব ফোন ধরছেন না, উনি দয়া করে ফোনটা ধরুন, সে যে কোনো পলিটিক্যাল পার্টি যে প্রার্থী ফোন করুক না কেন উনি ধরুন এবং রেসপন্ড করুন। তার কারণ এটা কিন্তু বাংলার মানুষ দেখছে এবং এটা গণতন্ত্রের লজ্জা বলে আমরা মনে করছি। নিঃসন্দেহে এই বিষয়ে যখনই যে মুহূর্তে নির্বাচন কমিশনের বক্তব্য আসবে আমরা সরাসরি সেটা আপনাদের সামনে হাজির করব। কিন্তু তার আগে আপনাদের আমরা জানাবো যে দেখুন, 11 ঘন্টার কিছু বেশি সময় বাকি রয়েছে, তারপরে কিন্তু কাউন্টিং শুরু হয়ে যাবে রাত পোহালেই, কাল সকাল 8টা থেকে। 77টা ভোট গণনা কেন্দ্র রয়েছে, একসঙ্গে শুরু হয়ে যাবে ভোট গণনা। আপনারা জানেন যে প্রথমে পোস্টাল ব্যালটের কাউন্টিং হয়, তারপরে ইভিএম কাউন্টিং শুরু হয়। তার আগে অতিরিক্ত 165 জন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন এবং প্রত্যেকটি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। দেখুন, ভোট গণনা কেন্দ্রে 200 মিটারের মধ্যে 144 দ্বারা জারি আছে। নিশ্চিদ্র নিরাপত্তায় নজিরবিহীন নির্বাচন, রেকর্ড ভোটদানের হার।
বহু বছর পরে হিংসাবিহীন ভোট দেখল পশ্চিমবঙ্গ। এবার গণনার পালা, আর কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হয়ে যাবে ফলতা বাদে রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। কারণ ব্যাপক বেনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে ফলতার ভোট। সোমবারের ভোট গণনার আগে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। স্ট্রংরুমগুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কোথাও তৈরি করা হয়েছে অস্থায়ী বাংকার, তো কোথাও ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। কাউন্টিং সেন্টারের বাইরে গতিবিধির ওপর কড়া নজর রাখতে গণনা কেন্দ্রের বাইরেও বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। নির্বাচন কমিশন জানিয়েছে সোমবার সকাল 8টা থেকে 77টি কাউন্টিং সেন্টারে একসঙ্গে গণনা শুরু হবে। ভোট গণনার জন্য অতিরিক্ত 165 জন কাউন্টিং অবজারভার এবং 77 জন পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে। গণনা কেন্দ্রের ভিতরে আইন শৃঙ্খলা বজায় রাখা এবং পুরো প্রক্রিয়া যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয় তার দায়িত্ব থাকবে কাউন্টিং অবজারভারদের ওপরে। অন্যদিকে গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা দেখবেন পুলিশ অবজারভাররা, তবে তারা গণনা কক্ষে ঢুকতে পারবেন না। কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে গণনা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণভাবে কিউআর কোড ভিত্তিক পরিচয়পত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। ঢোকা যাবে না মোবাইল নিয়ে। নির্বাচন কমিশনের নির্দেশ, সকাল 8টায় পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হবে। 8:30 থেকে শুরু হবে ইভিএম এর ভোট গণনা। যে বিধানসভা কেন্দ্রে যত রাউন্ড গণনা হবে তা শেষ হওয়ার 2 রাউন্ড আগেই পোস্টাল ব্যালট গণনার কাজ শেষ করে ফেলতে হবে। ক্লোজার সুপারভিশন और ट्रांसपेरेंसी জন্য প্রত্যেক হলে একটা কাউন্টিং সুপারভাইজার मतलब রেখেছে অবজারভার, और 3টা কর্ডন যদি আপনার ব্রেক করে যেটা কোনো জিনিস পৌঁছে যাবে ভিতরে, তো অল 3 কর্ডনস উইল বি হেল্ড রেসপন্সিবল, এন্ড প্রাইমারিলি রেসপন্সিবিলিটি থাকবে সিএপিএফ, যেটা জিনিস অ্যালাউড নেই ওটা কিরম গেল। কলকাতা থেকে জেলা, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলিকে। আমরা যেটা দেখতে পাচ্ছি এই লর্ড সিনা রোডের ঠিক মুখেতে পুলিশের ব্যারিকেড রয়েছে এবং সেখানে যেরকমভাবে কলকাতা পুলিশ রয়েছে তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা সবাইয়ের পরিচয়পত্র দেখেই সবাইকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। গাড়ি সব কিছু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আর এখানে এই যে সাখোয়াত মেমোরিয়াল, সেখানে আমরা যেরকম দেখছি গেট বন্ধ রাখা হয়েছে, তার সামনে সিসিটিভি রয়েছে, ভেতরে সিসিটিভির আউটপুট দেওয়া রয়েছে। কেউ যদি যেতে চান লর্ড সিনা রোডের ভেতর দিকে, তাহলে পুলিশের ঠিক অনেকগুলো কিন্তু ব্যারিকেড রয়েছে। প্রথমে একটি রয়েছে, দ্বিতীয় আমরা দেখতে পাচ্ছি আরেকটি বাঁশের কিন্তু ড্রপ গেট রয়েছে, তারপরে হচ্ছে গেট রয়েছে। প্রায় ত্রিস্তরীয় যে নিরাপত্তা বলয় সেটা রয়েছে এই কেন্দ্রকে, এই যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমের নিরাপত্তার জন্য। কোচবিহার পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে বাংকার তৈরি করে পাহারায় কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার পলিটেকনিক কলেজে দাঁড়িয়ে রয়েছি। এই কলেজেই কোচবিহার উত্তর এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গণনা হবে এবং এখানে স্ট্রং রুম রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, যেমন রাজ্য পুলিশ রয়েছে তেমনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে এবং গেটের পাশেই কিন্তু রীতিমতো বাংকার তৈরি করা হচ্ছে আগামীকালের জন্য। একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কোচবিহার পলিটেকনিক কলেজ সহ জেলার 5টি কাউন্টিং সেন্টার এবং সব মিলিয়ে কিন্তু নিরাপত্তার ছবিটা পুরোপুরি আঁটোসাঁটো। পশ্চিম বর্ধমানের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গণনা কেন্দ্রে চলছে ড্রোন উড়িয়ে নজরদারি। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের ভোট গণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি গণনা কেন্দ্র রয়েছে উত্তর 24 পরগনায়। এই জেলার 33টি আসনের ভোট গণনা হবে 8টি কেন্দ্রে। ফলতা বাদে দক্ষিণ 24 পরগনার 30টি আসনের জন্য 6টি গণনা কেন্দ্র করা হয়েছে। কলকাতায় মোট 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার জন্য মোট 5টি গণনা কেন্দ্র করা হয়েছে। আর ভোট গণনার কয়েক ঘন্টা আগেও স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে উত্তেজনা ছড়ানো বিভিন্ন জায়গায়। রুমা পাল, শুভেন্দু ভট্টাচার্য ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে বিশ্বনাথ, আমরা প্রতিবেদনেও সেই ছবিটা তুলে ধরলাম যে গণনা কেন্দ্রগুলোর সামনে কিভাবে ত্রিস্তরীয় নিরাপত্তা বলা একেবারে মুড়ে ফেলা হয়েছে। সেখানে এই যে তথ্য আমরা কিছুক্ষণ আগে পেলাম, এই যে বারাসাত ব্যারাকপুর রোডের সুভাষনগরে যেখানে 100-র বেশি ভিভিপ্যাটের স্লিপ উদ্ধার হয়েছে। দুটো জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হলো যে এই ভিভিপ্যাট গুলো অরিজিনাল কিনা, মানে এগুলো কিন্তু ফরেন্সিকের টেস্টে দিতে হবে। তুমি জানো যে ইলেকশন কমিশনের কাজকর্মের নাশকতা করবারও কিন্তু উদ্যোগ বিভিন্ন সময় আমরা দেখেছি। ফলে আমি ভালো করে খোঁজ নিলাম, ফলে ইলেকশন কমিশন এখনো কিছু উত্তর দেয়নি। অবশ্যই সবার সাথে আমি একমত এখানে যারা বক্তারা আছেন যে ইলেকশন কমিশনের একটা স্টেটমেন্ট করা উচিত, ভোটারদেরকে আশ্বস্ত করা উচিত এই যে ভিভিপ্যাট গুলো পড়ে আছে সেগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট, নাকি কোনো নাশকতার জন্য এগুলো করা হয়েছে। কিন্তু মনে রাখবে পশ্চিমবাংলাতে রাজনীতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে
ইলেকশন কমিশন একটা বড় ক্রেডিট পাচ্ছে, যারা যারা ছিল ভিলেন, এসআইআর পর্বে যাদেরকে ভিলেন আমরাই বলেছি, তারা কিন্তু মানে দুটো পর্যায়ে নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ করে ভিলেন থেকে হিরো হয়েছে। ফলে তাদের হিরো হওয়াটা কিন্তু একটা ঘটনা, ব্যতিক্রমী ঘটনা। ফলে তাদেরকে জিরো বানানোর উদ্যোগ কিন্তু আমরা দেখলাম যে ফল তাতে কিভাবে হলো, মানে কার্যত চ্যালেঞ্জ করে সেলোটেপ দিয়ে, কোথাও আতর গন্ধ দিয়ে, বহু জায়গায় আটকে দিয়ে শেষ পর্যন্ত ইলেকশনটা কিন্তু ঠিক মতন করতে পারেনি। ইলেকশন কমিশন ফেল করেছে মগরাঘাট পশ্চিমেও, ফলতা মগরাহাট পশ্চিমে। ফলে তুমি বুঝতেই পারছো যে সাবোটেজ করারও একটা উদ্যোগ আছে। ফলে এই আমরা যেটা চাইবো সেটা হলো মানুষকে আশ্বস্ত করা যে ভাই এগুলো অরিজিনাল কি অরিজিনাল নয়। যদি অরিজিনাল হয় মানে কি করে বেরোলো, যদি বেরিয়ে থাকে তাহলে কারা দায়বদ্ধ এবং তার কারেকশনাল মেজার্স কিছু আছে কিনা। ফলে আমরা সেটাই চাইবো, কিন্তু পরিষ্কার এর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, মানুষকে আশ্বস্ত করা উচিত এবং ফরেন্সিক টেস্ট করে দেখা উচিত যে এই ভিভিপ্যাটগুলো অরিজিনাল নাকি এগুলো নাশকতার জন্য কেউ ব্যবহার করেছে কৌশলগত জায়গা থেকে। সবকিছু কিন্তু আমি মনে করি ওপেন করা উচিত এবং ইলেকশন কমিশনকে এগিয়ে এসে পরিষ্কার মানুষকে অবগত করা উচিত। একদম, মানে ইলেকশন কমিশনেরই প্রথম এবং প্রধান দায়িত্ব যে সাধারণ মানুষের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা আরো দৃঢ় করা, যে তাদের ভোট সুরক্ষিত রয়েছে। আমি আবার বলছি, কমিশন যেই মুহূর্তে কোনো বক্তব্য সামনে রাখবে আমরা দর্শকদের জন্য সেটা সম্প্রচারিত করব। কিন্তু এই যে নির্বাচনে সরকারি কর্মচারীদের নিয়ে একটা অভিযোগ করেছেন, বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, শুনুন কি বলেছেন। শামা পারভিন এবং প্রীতি গোয়েল, আমরা অভিযোগ করার পরে ইলেকশন কমিশন থেকে সমস্ত এডিএমদের সঙ্গে যোগাযোগ করা হয়। দুজন স্বীকার করে যে আমাদের ফোন করে এটা করেছে। ভারতীয় জনতা পার্টির কাউন্টিং এজেন্টদের নামের তালিকা, অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি সংগ্রহ করছিল তৃণমূল কংগ্রেসকে দেওয়ার জন্য। এখনও ত্রুটি বিচ্যুতি আছে। আপনি গতকাল দেখেছেন আমি কমপ্লেনের পরে পিংলা এবং দাসপুরে কন্ট্রাকচুয়াল সরানো হয়েছে। আজকে আমি অভিযোগ করেছি যে কে কোন টেবিলে কোন বিধানসভায় আছে, আমাদের সিডিপিও যারা আইসিডিএস এর অফিসার তাদের গ্রুপে পোস্ট হচ্ছে, এটা তো অনৈতিক। এক্ষুনি আমি ইলেকশন কমিশনকে পাঠালাম, এসডিও তুফানগঞ্জ তারা কন্ট্রাকচুয়ালদেরকে ডেকেছে সকালবেলা ডিউটি করার জন্য। এই কত আটকাবেন আপনি, কত আটকাবেন? এদের তো একটা শ্রেণীর লোক, এরা এইসব কাণ্ড কারখানা করে চলেছে কনস্ট্যান্টলি। ন্যাচারালি এদেরকে এটা আটকানোর জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রতি পদে পদে। দেখুন, একটা অভিযোগ আগেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় করেছেন যে ইলেকশন ডিউটি ইনফো, মানে গণনার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের তথ্য একেবারে চাওয়া হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। এবং সঙ্গে যেটা যোগ করেছেন, এই কিছুক্ষণ আগে এই বক্তব্য আপনারা শুনলেন, যেটা বিজেপির যারা কাউন্টিং অবজারভার রয়েছেন তাদের তথ্য চাওয়া হচ্ছে তৃণমূলের তরফে। সুমন বন্দ্যোপাধ্যায়, আমি বলছি যে কথাটা একটু আগে বিরোধী দলনেতা বললেন, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এখন যে ওই যে কার নাম ফাম দেওয়া হচ্ছে, কোন গ্রুপ টুপ তৈরি হয়েছে, কারা করেছে? নাকি তৃণমূল কংগ্রেস করেছে নাকি, বা পশ্চিমবঙ্গ সরকার করেছে নাকি, ইলেকশন কমিশন করেছে? ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলুন। প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সৎ আর রাজ্য সরকারি কর্মচারী হলেই অসৎ, এ কথাটা কে বলেছে? এই দায়িত্বটা কে নিল? এত বড় দায়িত্ব কে নিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে সে একবারে সৎ, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না? আমি তো খুব আশ্চর্য হচ্ছি যে গতকাল পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে গত 13ই এপ্রিল ইসিআই যে বিজ্ঞপ্তি জারি করেছে সেটা যেন একেবারে ট্রুলি ফলো করা হয়। অর্থাৎ তারা যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেভাবে নিয়োগের ক্ষেত্রে, বিশেষত কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং কাউন্টিং সুপারভাইজার, এই নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতার বিরুদ্ধেই কিন্তু গতকাল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং 13 তারিখের যে তাদের বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটাকে ইসিআই কে পরিচালনা করতে বলেছে। রাজ্য হোক বা কেন্দ্র হোক, সেটা সরকারি কর্মচারী। আমি বলি শুভেন্দু অধিকারী বলছেন যে বিজেপির যারা কাউন্টিং এজেন্ট তাদের তথ্য তৃণমূল কংগ্রেস করতে চাইবে। তৃণমূল কংগ্রেস কি মানে ইলেকশন কমিশন পরিচালনা করছে নাকি? ইলেকশন কমিশন পরিচালনা করছে তো বিজেপির নেতৃত্বে ইলেকশন কমিশন চলছে। আমার কথা হচ্ছে যে ইলেকশন কমিশনের এই যে গাফিলতিগুলো, এই গাফিলতিগুলোর দায় কার? শুভেন্দু অধিকারীকে যদি আঙুল তুলতে হয়, ইলেকশন কমিশনের দিকে আঙুল তুলতে হবে।
কাকে নিয়োগ করা হবে, এ তো মানে যথেচ্ছাচার। আজ একটা নিয়ম, কালকে আবার চেঞ্জ করা হচ্ছে। আমি তো বলছি এটা কি এক্সপেরিমেন্ট হচ্ছে? পশ্চিমবঙ্গের এত গুরুত্বপূর্ণ একটা বিধানসভা নির্বাচনে বারবার এক্সপেরিমেন্ট করা হচ্ছে কেন? অর্থাৎ একটা ট্রায়াল আর এরর মেথড চলছে, যে একটা ঠিক না হলে আরেকটা পদ্ধতিতে চলে যাব। শুধু কেন্দ্রীয় কর্মচারীদের নিয়োগ করার কথা। এর আগে আমার মাইক্রো অবজারভারদের কথা আপনার মনে নেই, যে শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য মাইক্রো অবজারভাররা বললেই সেই নামটা বাদ চলে যেত। এটা সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিলেন, সেই মামলার সওয়ালেও তিনি এই মাইক্রো অবজারভারদের কথা বলেছিলেন, যাতে তাদের গুরুত্বটাকে কমিয়ে দেওয়া হয়েছিল, যে তারা ওটা পারবে না। যে নিয়ম আছে, যে নিয়ম ইলেকশন কমিশন পরিচালনা করে, সেই নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় নাম বাদ যাবে। বলছে এইটা যথেচ্ছাচার চলছে। ইলেকশন কমিশন যদি ঠিকঠাক কাজ করতো তাহলে কারোর কিছু বলার ছিল না। আমরা কেউ চাই না যে কোনো অসাধু ভোটার অন্য দেশের নাগরিক এসে ভোট দিয়ে যান, কিন্তু এই ইলেকশন কমিশন এই গোটা ইলেকটোরাল রোলটাকে পরিবর্তন করতে গিয়ে বা এটাতে কি বলবো অপারেশন করতে গিয়ে গোটা প্রক্রিয়াটাকে ঘেঁটে ফেলেছে। আজকে এই যে 34.34 ইলেকশন কমিশন কাজ করছে, প্রণয়দার রিঅ্যাকশন নিতে হবে। দেখুন, প্রথম তো হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অসৎ, যে রাজ্যের মন্ত্রিসভা অসৎ, যে রাজ্যে বিসিএস যে পরীক্ষা, সেই বিসিএস পরীক্ষা এসএসসির মতো হয়, তো সে রাজ্যের এসডিও এডিএমরা অসৎ হবে বা সাপোর্টেজ করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। প্রথম তো হচ্ছে কেউ বলেনি কেন্দ্রীয় কর্মচারীরা সৎ, রাজ্য সরকারি কর্মচারীরা অসৎ, কেউ বলেনি। নিয়ম মেনে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি নিয়মের বাইরে গিয়ে কাজ করে, সে যেই হোক তাকে শাস্তি পেতে হবে, এটা আমাদের দলের বক্তব্য। এখন কথা হচ্ছে যে এই যে বলছে যে ইলেকশন এজেন্টের, এই কাউন্টিং এজেন্টের নাম কালেক্ট করছে তৃণমূল কংগ্রেস, আসলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দল বলে তো কিছু নেই। তৃণমূল কংগ্রেসকে চালাই হচ্ছে থানার ওসিরা, তৃণমূল কংগ্রেসকে এতদিন চালিয়েছে এসডিও বিডিওরা, তারাই তো আজকে সংগ্রহ করছে। আর ইলেকশন কমিশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার মধ্যে তো এসডিও বিডিও এরাই তো আছে। তো খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো এসছে অত্যন্ত সিরিয়াস। কেবলমাত্র ইলেকশন কমিশন দায়ী বললে হবে না, একদম ব্যক্তি হিসেবে আইডেন্টিফাই করতে হবে। যেভাবে ইলেকশন কমিশন একাধিক লোককে, একাধিক যারা দায়িত্ব পালন করেন তাদেরকে সাসপেন্ড করেছে, যেখানে যেখানে যে বেনিয়ম হচ্ছে, অনিয়ম হচ্ছে, ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা, দরকার পড়লে তাদেরকে সাসপেন্ড করা। তার কারণ হচ্ছে যেটা বিশ্বনাথদা বলছিলেন, যে আজকে দুটো নির্বাচন সাকসেসফুলি করানোর ফলে যেভাবে ইলেকশন কমিশন হিরো মর্যাদা পাচ্ছে পাবলিকের কাছে, তাদেরকে কি করে জিরো করা যায় তার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে, অন্য কোনো দল করছে না। তৃণমূল কংগ্রেস যেমন স্টুডিওতে বারবার একই কথা বলছে, ইলেকশন কমিশন, অর্থাৎ এই যে হিরোকে কি করে জিরো করা যায় তার সমস্ত রকম চেষ্টা পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করছে। তাই তারপরেও আমরা বলবো, হিরোকে জিরো করার চেষ্টা নাকি জিরোকে হিরো করার চেষ্টা, তাদের রাজনৈতিক চাপানুতো সমানে চলছে। প্রশ্ন হচ্ছে আজকে যে শাসক রয়েছে কালকে সে বিরোধী হয়ে যাবে, বা আজকে যে বিরোধী রয়েছে কালকে কি সে শাসক হয়ে যাবে, নাকি শাসক থাকবে, বিরোধী থাকবে? মধ্যে কথা বদল হবে নাকি স্থিতাবস্থা বজায় থাকবে? এই প্রশ্নের উত্তরটা রাত পোহালে ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। কিন্তু তার আগে দাবি পাল্টা দাবি, থামার কোনো লক্ষণ নেই। দেখুন, कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा। 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। 226 क्रॉस করব 2026 170 सीट तक जाएंगे, तब परिवर्तन होगा। आगामी दिन बीजेपी के 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাঠ থেকে দিচ্ছি। ভোট ঘোষণার পর থেকেই চড়তে শুরু করেছিল তরজার পারদ। মনোনয়ন থেকে প্রচার, তারপর 2 দফায় ভোট গ্রহণ, কে কত আসনে জিতবে, কোন দল আসন জয়ের সেঞ্চুরি করবে, কে থেমে যাবে 50-এর আগেই, কারা সরকার গড়বে, কোন পক্ষের তখ্ত দখলের স্বপ্ন থেকে যাবে অধরা, এই নিয়ে দাবি পাল্টা দাবি, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি ঘিরে প্রায় 2 মাস ধরে তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাটি। এর মধ্যেই শেষ হয়েছে 2 দফায় ভোট গ্রহণ। রেকর্ড পরিমাণে ভোট দিয়ে ইতিহাস করেছেন রাজ্যের মানুষ। আর কয়েক ঘন্টা পরই শুরু হয়ে যাবে ভোট গণনা। কিন্তু তার আগেও ক্ষমতা দখল থেকে আসন জয়, হুঙ্কার থামার কোনো লক্ষণ নেই। শাসক বলে আমায় দেখ, তো বিরোধী বলে আমায়। ভোট গণনার আগেও যা জারি থাকলো। মহা জঙ্গল রাজ থেকে মানুষ মুক্তি চাইছে, মুক্তি পাবে। আমাদের কাছে নির্দিষ্ট হিসাব আছে, সমস্ত প্রত্যাশার বুক চিরে এক অপ্রত্যাশিত ফলাফল
আগামী কালকের জন্য অপেক্ষা করছে। এটা একমাত্র সঠিক পরিসংখ্যান দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানেন ফলাফলটা কি হয়ে গেছে। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেটা 6 তারিখে নেবেন না 7 তারিখে নেবেন সেটা ওনার ব্যাপার, এবং বড় মার্জিন, আগের থেকে বেশি মার্জিনে বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসছে, এটা 100%। কি হবে ভবানীপুর? ভবানীপুর অনেক অনেক মার্জিনে মমতা ব্যানার্জি জিতবেন, এটা সবাই জানে। শাসক ও বিরোধী দল যখন নিজেদের জয় নিয়ে আত্মবিশ্বাসী, তখন কংগ্রেসের আশা মেরুকরণের রাজনীতি থেকে বেরিয়ে আসবেন রাজ্যের মানুষ, আর বিজেপি তৃণমূলের বাইরে গিয়ে কংগ্রেসই হয়ে উঠবে বিকল্প। তৃণমূলকে মানুষ পরিবর্তন করতে চায়, অল্টারনেটিভ হিসেবে বিজেপিকে চায় না। কোনোভাবেই বিজেপির সরকার হচ্ছে না এবং তৃণমূলও কোনোভাবে সরকার তৈরি করতে পারছে না। এবং আমি মনে করি আমরা সাংগঠনিক দিক থেকে অনেক দুর্বল, কিন্তু মানুষ এটা বুঝেছে কংগ্রেসই একমাত্র অল্টারনেটিভ হতে পারে। কংগ্রেস ছাড়া অন্য কোনো আর রাস্তা আগামী দিনে নেই। অপেক্ষা আর কয়েক ঘন্টার, তারপরই জানা যাবে সামনের 5 বছর পশ্চিমবঙ্গের স্টিয়ারিং থাকবে কার হাতে। দীপক ঘোষ, সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।